Dear viewers, we have again come to our discussion. Let us continue our discussions and you join us wholeheartedly. We are continuing our discussions on different chapters of first paper of biology. আমি বোধহয় শেষ যে অংশটা নিয়ে কথা বলছিলাম সেটি ছিল টিস্যু চ্যাপ্টার। টিস্যু চ্যাপ্টারের উপর থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ছবি দেওয়া হয়েছিল, তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে। এখান থেকে প্রশ্নটা এভাবে হয় যে ক খ দুটোর মধ্যে হয়তো এর যে প্রকারভেদগুলো এগুলোর বর্ণনা আসতে পারে, অথবা এদের মধ্যে পার্থক্য আসতে পারে, এদের মধ্যে তুলনামূলক আলোচনা হতে পারে। এগুলো ছিল আসলে মূলত এই ভাস্কুলার বান্ডেল বা টিস্যুগুচ্ছ, পরিবহন টিস্যুগুচ্ছের উপর থেকে তোমরা এটা দেখতে পারো। এছাড়া হতে পারে ভাজক টিস্যু এবং সরল টিস্যু, যেটা স্থায়ী টিস্যুর অন্তর্ভুক্ত একটি অংশ। এর মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্যগত তুলনা হতে পারে, এ ধরনের প্রশ্ন আসতে পারে। প্রকারভেদ হতে পারে, ভাজক টিস্যুর প্রকারভেদের উপরে থেকেও দু একটা প্রশ্ন ছোটোখাটো আসতে পারে, তোমরা এদিকে একটু নজর দেবে। আমি কিছু ছবি তোমাদের সামনে উপস্থাপন করব বিভিন্ন চ্যাপ্টার থেকে, যেগুলো হয়তো তোমাদের কাছে কমপ্লিকেটেড মনে হয়। এরকম একটা দুটো বিষয় তোমাদের সামনে উল্লেখ করতে চাই। যেমন তোমরা লক্ষ্য করো যে এই ছবিটা একটা টিস্যুতন্ত্রের ছবি। আর টিস্যুতন্ত্রের এক সংক্ষেপে কী করে আঁকা যায় তোমরা ছবি দেখেই বুঝতে পারছ যে এটি একটা মূলের প্রস্তুতভেদের ছবি। এটা অনেকের কাছে হয়তো বেশ কমপ্লিকেটেড মনে হয়। আমি একটু সহজ করে তোমাদের একটা প্রক্রিয়া দেখাতে পারি যে কিভাবে তুমি তাৎক্ষণিকভাবে ছবি আঁকবে। লক্ষ্য করো, বেশ জটিল হলেও আমরা এটাকে সহজ করে উপস্থাপন করতে পারি। কমপ্লিকেশনটাকে বর্জন করে আমরা সহজভাবে সময় কম লাগিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন এটি একটি মূলের প্রস্থচ্ছেদের একটি গঠন, একেবারেই সংক্ষিপ্ত এবং সহজ বা সরলীকৃত ছবি। তোমরা লক্ষ্য করো, এটা মূলরোম, এটি এপিব্লেমা বলে। প্রশ্ন হতে পারে এখানে এপিব্লেমা এবং এপিডার্মিসের মধ্যে পার্থক্য কী? উত্তরটা এভাবে লিখবে যে এপিব্লেমা এটা মূলে থাকে, যেখানে তোমার কিউটিকল থাকে না উপরের দিকে। আর মূলে কিউটিকল থাকার কথা নয়, কারণ কিউটিকল হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ যেটি বাধা দেয় শোষণে, পানি শোষণ বা বর্জনকে বাধা দেয়। তো এটা মূলের যেহেতু কাজ হচ্ছে শোষণ, সেই জন্য এটির মূলরোম থাকে এবং বাইরের দিকে কিউটিকল থাকে না। কাণ্ডের ক্ষেত্রে এটি থাকে, কারণ হচ্ছে কাণ্ড বর্জনও করে না, শোষণও করে না। এর নিচে দেখো এখানে কর্টেক্স অঞ্চল, কর্টেক্স, এবং তোমরা লক্ষ্য করে এখানে যে অন্ততক সহজে আমরা কীভাবে আঁকতে পারি, এগুলি হলো জাইলেম। জাইলেমের মধ্যে তোমরা জানো এটা মেটা জাইলেম বলা হয় এটাকে, এবং এটি হলো মাঝখানে ফ্লোয়েম। বিশেষ ব্যাপারটা হলো, মনে করো তোমাকে একটা বৈশিষ্ট্য লিখতে বলা হলো, এটার উপরে তুমি সহজে লিখতে পারবে। প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এই, যেমন হচ্ছে মূলরোম থাকে এককোষী এবং এপিব্লেমার উপরে কোনো কিউটিকল থাকে না, কিউটিকল কাণ্ডের বৈশিষ্ট্য। আর কর্টেক্স বিভিন্ন প্রকারের টিস্যুতে বিন্যস্ত নয়, শুধু এক ধরনের প্যারেনকাইমা দিয়ে গঠিত। এবং ভিতরের দিকে লক্ষ্য করে এন্ডোডার্মিস এক স্তর বিশিষ্ট, তারপরে পরিচক্র, এটিকে পরিচক্র বলা হয়।
আর এছাড়া রয়েছে জাইলেম ফ্লোয়েমগুলো, দেখো এগুলো তোমার অরীয়ভাবে বিন্যস্ত থাকে, যেটা আমরা একটু আগে যে ছবি দেখাচ্ছিলাম দুই ধরনের ছবি ছিল ওখানে। একটা ছিল মূলের ভিতরের ছবি পরিবহন টিস্যুগুচ্ছের, আর পাশে ছিল কাণ্ডের। তো কাণ্ডের টিস্যু পরিবহন টিস্যুগুচ্ছ হচ্ছে সংযুক্ত এবং সেটি মুক্ত বা যুক্ত দুটি হতে পারে। এখানে লক্ষ্য করে এটা মূলের বৈশিষ্ট্য, এখানে অরীয়ভাবে থাকে, অর্থাৎ জাইলেম ফ্লোয়েমগুলো আলাদা আলাদা ব্যাসার্ধে থাকে, একই ব্যাসার্ধে থাকে না, যেটাকে অরীয় বলা হয়েছে। মোটামুটি এটা লিখে তুমি বৈশিষ্ট্যগুলো সহজেই লিখতে পারো। যেমন মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে, পরিধির দিকে থাকে। প্রোটোজাইলেম এটাকে এক্সার্ক বলা হয়। পরিচক এক স্তর বিশিষ্ট, কর্টেক্স এক ধরনের কোষ দিয়ে গঠিত, এপিব্লেমা থাকে অর্থাৎ কিউটিকল থাকে না, মূলরোম এককোষী। এই ধরনের কিছু বৈশিষ্ট্যগুলো লিখে সহজে তুমি উত্তরটা দিতে পারো এবং পুরো নাম্বার পেয়ে যেতে পারো। এ ধরনের আরও যে একটা ছবি তোমাদেরকে দেখাই। যেমন ধরো একটা এই আবৃতবীজ উদ্ভিদে যে দুইটা গোত্র তোমাদের পড়তে হয়, তার দুইটা পুষ্প সংকেত দেখাই আমি। যেমন ধরো তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কি। পুংকেশর সংক্ষেপে আমরা এভাবে লিখব। এটা ইনফিনিটি চিহ্ন, যুক্ত বোঝানো হয়েছে, গর্ভাশয়ের নিচে অধিগর্ভ এবং 5টি গর্ভপত্র থাকে, যুক্ত এবং দল এবং পুংকেশরের উপরে দাগ অর্থাৎ সংযুক্তি বোঝানো হয়েছে। এটা দেখে তুমি বুঝতে পারবে যে কোন গোত্র থেকে বা এর ছবিটা আঁকা হয়েছে। এছাড়া দেখো তারপরে হল এইভাবে থাকতে হবে আরেকটা গোত্র, এটা লক্ষ্য করো, এটা উভলিঙ্গি বোঝানো হয়েছে। এরপরে হলো এখানে সরাসরি পু দিয়ে লেখা হয়েছে 2টি পুষ্পপুট। পুষ্পপুট হলো বৃতি এবং দল কোনোটাই পৃথক নয়, আলাদা করা যায় না, এরকম ধরনের একটি অংশ স্তবক। তারপরে রয়েছে পুংস্তবকের পুংকেশরের সংখ্যা 3+3। তোমরা জানো এটা একবীজপত্রী উদ্ভিদের একটি গোত্রের সম্বন্ধে বলা হচ্ছে। এটি গর্ভাশয়, গর্ভাশয় অবশ্যই অধিগর্ভ এবং একটি গর্ভপত্র থাকে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই দুইটা গোত্রের মধ্যে পার্থক্য করো বা মিল অমিল খোঁজো, নিশ্চয়ই তুমি করতে পারবে। এখন অনেকগুলো বৈশিষ্ট্য এখানে আমরা উল্লেখ করতে পারি। যেমন এই প্রথমে এটি বোঝানো হয় বহু প্রতিসম বোঝানোর জন্য, যে সমঙ্গ বিশিষ্ট ফুল, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের জবা ফুলের থেকে এই পুষ্প সংকেতটি লেখা হয়েছে। দ্বিতীয়টি এটা ধানের, এটা একবীজপত্রী উদ্ভিদের প্রতিনিধিত্ব করছে। এখানে মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র রয়েছে এবং এটা বহু প্রতিসম নয়, এক প্রতিসম, এটা বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এরপরে রয়েছে এখানে উভলিঙ্গি চিহ্ন দেওয়া হয়েছে, উভয় দিকে উভলিঙ্গি, এটা উভলিঙ্গি এটা উভলিঙ্গি, দুটি স্তবক রয়েছে, পুং এবং স্ত্রী উভয় ফুলের ক্ষেত্রেই এটা মিল, দুটোর ক্ষেত্রে। আমরা এখানে লক্ষ্য করি বৃতি রয়েছে, উপবৃতি, এটি কিন্তু শুধু এই গোত্রের মধ্যে রয়েছে, মালভেসি গোত্র প্রতিনিধিত্ব করছে, এটি কিন্তু পোয়াসি গোত্রে, এখানে কিন্তু তোমার উপবৃতি নাই। বৃতি এখানে 5টি, এখানে বৃতি নাই, এখানে বৃতির বৃত্তাংশ 5টি এবং যুক্ত থাকে। এখানে পুষ্পপুট, পুষ্পপুটের যে 2টি অংশ রয়েছে সেখানে 2টি দেখানো হয়েছে। আর এখানে তোমার পরেরটা এটি কিন্তু তোমার পুংকেশর বোঝানো হয়েছে। পুংকেশর 3+3+3 অর্থাৎ যেহেতু এটা ত্রয়াংশ, একবীজপত্রী উদ্ভিদ ত্রয়াংশ, 3 বা 3-এর গুণিতক হয়, এটা গুণিতক বোঝানো হয়েছে 3+3 এবং গর্ভাশয় অধিগর্ভ গর্ভাশয় এবং গর্ভপত্র একটি। আর উপরেটা দেখা যাচ্ছে এখানে অধিগর্ভ গর্ভাশয়, তবে গর্ভপত্রের সংখ্যা এখানে 5টি এবং যুক্ত থাকে। পুংকেশরের অবস্থাটা লক্ষ্য করো, এখানে পুংকেশর দ্বিবীজপত্রী উদ্ভিদের জবা ফুলের ক্ষেত্রে এটি পুংকেশর অসংখ্য থাকে এবং এটা আলফা চিহ্ন দিয়ে এবং এটাকে যুক্ত করে দেখানো হয়েছে যে একগুচ্ছাকার, বোঝানোর কারণে এইভাবে দেওয়া হয়েছে। আর এই ক্ষেত্রে 3+3 এটা আলাদা আলাদাভাবে থাকে, 2টি আলাদা সারিতে। দলের ক্ষেত্রে এখানে দল আছে এবং দলমণ্ডলের দল হচ্ছে 5টি, এখানে দল নেই।
এখানে দলও নাই, বৃত্তিও নাই। এখানে বৃত্তি, দল সবই আছে এবং উপবৃত্তিও রয়েছে। আমরা সহজেই কিন্তু দুটোর বৈশিষ্ট্য যেমন লিখতে পারি, সঙ্গে সঙ্গে পার্থক্য লিখতে পারি সহজে। তার মানে হলো দ্বিতীয়টি হলো পোয়াসি গোত্রের এবং প্রথমটি হচ্ছে মালভেসি গোত্রের। মালভেসি গোত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রতিনিধিত্ব করে, পক্ষান্তরে নিচেরটি অর্থাৎ পোয়াসি গোত্রের প্রতিনিধিত্ব করে হচ্ছে নিচে ধান। আশা করি তোমরা এটা করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে এরকম ধরনের একটা প্রজননের দিক থেকে আমরা একটা ছবি আঁকতে পারি। যেমন ধরো একটা ছবি দেখো, খুব কঠিন হতে পারে, আবার এটাকে সহজেই আমি একে আঁকতে পারি, তোমরাও আঁকতে পারবে আশা করি। একটা ছবি দেখো, এটা দেখেই বুঝতে পারছো যে এটা কিসের ছবি। সংক্ষেপে আমি ছবিটা দেখাচ্ছি তোমাদের। দেখো, তুমি যদি একে সংক্ষেপে আঁকো, বাহুল্য বর্জন করে এভাবে তুমি সহজেই ছবিটা আঁকতে পারো। আশা করি নাম্বারও তুমি পূর্ণ পেতে পারো। হয়তো অত সুন্দর হলো না, কিন্তু তাতে কিছু এসে যায় না, সায়েন্টিফিক ছবি হয়েছে। এটা একটা অধোমুখী ডিম্বকের ছবি, আর এর ভিতরে যা দেখানো হয়েছে, যেমন এখানে পোষক টিস্যু নিউসেলাস, এবং এখানে প্রতিপাদক কোষ, মাঝখানে হচ্ছে তোমার গৌণ নিউক্লিয়াস, এবং এখানে ডিম্বক যন্ত্র বলা হয়। এখানে হলো সহকারী কোষ সিনার্জির, মাঝখানে ডিম্বাণু রয়েছে, একসঙ্গে এগুলোকে বলা হয় ডিম্বক যন্ত্র। এটা হলো ডিম্বক রন্ধ্র, ইত্যাদি ইত্যাদি। এটা তোমরা জানো যে ডিম্বক নাড়ি এবং ডিম্বক নাভি হচ্ছে এটা। এভাবে একটা অধোমুখী ডিম্বকের ছবি তুমি আঁকতে পারো। তাই দেখো, অল্প সময়ের মধ্যে তুমি এরকম একটা জটিল ছবিকে সরল করে সহজেই আঁকতে পারো। সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা এর পরের বিষয়ে চলে যাই। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, আমি তোমাদের একটু সহজ করে দেখাই দিলাম মাত্র। যেমন ধরো, এরকম একটা ছবি যদি আমরা আঁকতে চাই, আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটা কীরকম। তোমরা লক্ষ্য করো, এখানে এটা পরাগায়ন দেখানো হয়েছে, এটা গর্ভদণ্ড, এবং এখান দিয়ে কিভাবে এই পরাগনালী, যেটি এখানে লক্ষ্য করো, ওই জিনিসটাই আমরা দেখাচ্ছি, যেটা ডিম্বকের ছবি একটু আগে দেখালাম। এখানে আবার বড় করে একসঙ্গে দেখানো হয়েছে কিভাবে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় আবৃতবীজী উদ্ভিদে, তারই একটা নমুনা তোমরা দেখলে। আর এই যে ডিম্বক পরাগনালীটা কীভাবে এই যে, তাহলে এখানে এই নালীটি দেখো তোমার কিভাবে এসে একেবারে এই এখানে পুংগ্যামেট দুটি, এই পুংগ্যামেট দুটি পরবর্তীতে তোমার ওই নিষেক ক্রিয়া সম্পন্ন করে। যথাক্রমে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, অন্যটি ডেফিনিটিভ বা গৌণ নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে দ্বিনিষেক সম্পন্ন করবে। মোটামুটি ধরো একটা সংক্ষেপে তুমি এরকম একটা ছবি দেখাতে পারো। এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা পরাগরেণু, এটা পরাগনালী, আর এটা হলো ডিম্বকের একটা ছবি দেখানো হয়েছে। ছবিটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। তোমরা মনে হয় এটা সহজে এঁকে নিতে পারো। আমি এটা সংক্ষেপে দেখালাম মাত্র। পরের ছবিতে আমরা চলে যাই। এরকম কিছু ছবি তোমাদের আমি দেখাই, আশা করি তোমাদের সাহায্য। এরকম একটা ছবি মনে করো দেওয়া হলো, এটা স্টেমে দেওয়া হচ্ছে এরকম দিয়ে, তোমাদের একটা উদ্দীপক তৈরি করে সেখানে প্রশ্ন করা যেতে পারে, এইভাবে করা যেতে পারে। এগুলো তো তোমরা জানো। মনে করো এটাকে রিপ্রেজেন্ট করা হলো ক দিয়ে, তো
আর প্রশ্ন করা হলো এভাবে, এগুলোর কোনটার কি নাম তোমরা জানো? বলা হলো যে এই উদ্দীপকের চিত্রটি যে প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে ধারাবাহিক চিত্র এঁকে তার বর্ণনা করো। একটা প্রশ্ন গয়ের জন্য প্রয়োগমূলক প্রশ্ন। আর চতুর্থ প্রশ্ন অর্থাৎ যেটিকে ঘ বলি আমরা, উচ্চতর দক্ষতা, এখানে বলা যেতে পারে যে এই প্রক্রিয়াটি একটি ব্যাপক প্রক্রিয়া যার সঙ্গে জড়িত রয়েছে জীবকোষের অস্তিত্ব, এটি ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন করা হলো। তাহলে এখানে তোমার এর যে নিষেক প্রক্রিয়া দ্বিনিষেক প্রক্রিয়া আমরা জানি, এখানে একটি পুংগ্যামেট এখানে মিলিত হয়, এখানে একটি মিলিত হয়, এটি যথাক্রমে জাইগোট, যেটার থেকে পরবর্তীতে উদ্ভিদ সৃষ্টি হয় অঙ্কুরোদ্গমের মাধ্যমে। এখান থেকে শস্য উৎপন্ন হয়, যে শস্যটি যেমন একাধারে বীজ সৃষ্টিতে সাহায্য করে এবং অঙ্কুরোদ্গমে সাহায্য করে, শিশু উদ্ভিদকে খাদ্য যোগান দেয়, আর প্রকারান্তরে এই শস্যটি সারা জীবকুলের এই জন্য খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তো উদ্ভিদ এবং প্রাণী সবারই জন্য প্রণিধানযোগ্য। তাহলে এটি আমাদের জীবকুলের অস্তিত্বের সঙ্গে জড়িত। সুতরাং এভাবে তুমি ব্যাখ্যা দিতে পারো। উদ্ভিদের যত উদ্ভিদ রাজি সব সৃষ্টিও কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাই আমরা এগুলো উল্লেখ করতে পারি। তারপরে আমরা চলে যাই আরেকটি বিষয়, সেটা হলো ফিজিওলজি বিষয়ে, অর্থাৎ শারীরতত্ত্ব। শারীরতত্ত্ব বিষয়ে এখানে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। যেমন একটা প্রশ্ন এরকম হতে পারে, যদি হয় ধরা যাক এনজাইম তৈরি হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড। দেখো এই জায়গাটা আমরা ফাঁকা দিয়ে রাখলাম, মনে করো একদম ফাঁকা। এখানে একটা অংশটা মনে করে এটাকে আমরা খ বা ক দিয়ে রিপ্রেজেন্ট করলাম, প্লাস যেটা হলো সেটা হচ্ছে পানি আমরা এইভাবে দিলাম, এরকমভাবে হলো। তো আর হলো যে শক্তি উৎপন্ন হলো, শক্তি আমরা ক্যালোরি দিয়ে লিখি, সরাসরিভাবে শক্তি লিখতে পারি। আচ্ছা, ধরা যাক এই ক, অর্থাৎ কতে তো আমরা বুঝতেই পারতেছি যে এখানে কী হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইডের যে প্রক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড তোমার ওই অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়ে অংশগ্রহণ করে গ্লুকোজ বা শর্করা উৎপন্ন করে, তার একটা প্রক্রিয়া দেখাও। প্রশ্নটা এভাবে হবে যে উদ্দীপকের ক কীভাবে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরিতে সাহায্য করে, তার একটা প্রক্রিয়া দেখাও। তাহলে সেখানে তোমাদের হয় কেলভিন ও বাসাম গতিপথ অথবা হ্যাস ও স্ল্যাক পদ্ধতি তোমাকে দেখাতে হবে। তবে কেলভিন ও বাসাম পদ্ধতিটা এখানে তোমাকে দেখা, তোমরা নিশ্চয়ই এটা জানো যে এটা একটি চক্রাকার প্রক্রিয়া এবং কার্বন ডাইঅক্সাইড কীভাবে এই কেলভিন বাসাম চক্রে অংশগ্রহণ করে এবং সেখানে কি কি এনজাইম ব্যবহৃত হয় এবং অস্থায়ী যৌগ, স্থায়ী যৌগ কেন C3 যৌগ তাকে বলা হয়, C3 সাইকেল কেন বলা হয় তাকে C3 বলা হয় এই জন্য যে এর প্রথম স্থায়ী যে যৌগটা সেটি 3 কার্বন বিশিষ্ট এবং সেটা কিটো অ্যাসিড, 3 কার্বন কিটো অ্যাসিড, সেই জন্য এটি বলা হয় এই তোমার C3 চক্র। উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। আর আরেকটি হলো যে এই প্রক্রিয়ার শেষের দিকে দেখা যায় যে আবার রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি হয়, আবারও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে থাকে পরিবেশ থেকে, যেটি পরিবেশ থেকে গৃহীত হয় দিনের বেলায়, যেহেতু রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে, দিনের বেলায় গৃহীত হয় এবং রক্ষী কোষে এগুলো সংগৃহীত থাকে, যেটা আলোক নিরপেক্ষ পর্যায়ে অংশগ্রহণ করে এবং এই চক্রে অংশগ্রহণ করে ক্রমাগতভাবে এই গ্লুকোজ তৈরি হতে থাকে। আমরা জানি যে এখানে পর্যায়ক্রমিক যে স্তরগুলো রয়েছে সেটির জন্য, সেটিকে অব্যাহত রাখার জন্য এখানে আত্তীকরণ শক্তির প্রয়োজন হয়। এই আত্তীকরণ শক্তিটা কিন্তু তোমার ওই আলোক পর্যায়ে থেকে তৈরি হয়। তোমাদের প্রশ্ন হতে পারে আত্তীকরণ শক্তি কি? আত্তীকরণ শক্তি হচ্ছে এটিপি এবং হচ্ছে NADH2।
তোমরা এগুলো খেয়াল রাখবে, এগুলো কোনটার পুরো নামটাও মনে রাখবে, এগুলোকে কোএনজাইমও বলা হয়। তো এই কোএনজাইমে NADH2-র ফুল মিনিংটা কি, পূর্ণরূপ কি, ATP-র পূর্ণরূপ কি, ADP-র পূর্ণরূপ কি, FADH2-র পূর্ণরূপ কি, এগুলো তোমরা খেয়াল রাখবে। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই, ধারাবাহিক প্রক্রিয়া যেহেতু তোমরা জানো। শেষের দিকে একটা জিনিস বলা হয়েছে ওখানে এই প্রক্রিয়ায়, যে ক্যালভিন ও বাসাম প্রক্রিয়ার মাধ্যমে, যে জায়গাটা হয়তো একটু জটিল লাগতে পারে, আমি চক্র আঁকতেছি না, তোমরা বই খুলে একটু চিত্রের সঙ্গে লক্ষ্য করো, যে ওইখানে বলা হয় 3-ফসফোগ্লিসারালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট, এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, এই দুটি পরস্পর বিনিময় ঘটতে পারে, যেটাকে আমরা আইসোমার বলি, দুটো পরস্পর আইসোমার। এই 3-ফসফোগ্লিসারালডিহাইড তোমার এর সঙ্গে ফ্রুক্টোজ, তোমরা জানো এই ফ্রুক্টোজের সঙ্গে, ফ্রুক্টোজ হচ্ছে এই 6 কার্বনের, এই ফ্রুক্টোজ 6-ফসফেট, প্রথমে ফ্রুক্টোজ 20 ফসফেট হয়, পরবর্তীতে একটি ফসফেট সরে যাওয়ার ফলে ফ্রুক্টোজ 6-ফসফেট, যার সঙ্গে তোমার এই 3-ফসফোগ্লিসারালডিহাইডের সংযোগের মাধ্যমে 9 কার্বনের একটা যৌগ তৈরি হয়। এই 9 কার্বনের যৌগ থেকে 4 কার্বনের একটা যৌগ এরিথ্রোজ, যেটা আলাদা হয়ে যায় একটা এনজাইমের বিক্রিয়ার কারণে, তৈরি হয় থেকে যায় 5 কার্বনের রাইবোলোজ। প্রথমে কিন্তু জাইলোলোজ থাকে, জাইলোলোজ থেকে রাইবোলোজ হয় এপিমারেজ এনজাইমের বিক্রিয়ার মাধ্যমে। তারপরে রাইবোলোজ আবার ফসফেট থেকে একটি ATP থেকে ফসফেট নিয়ে আবারও সেই রাইবোলোজ 20 ফসফেট উৎপন্ন হয়, রাইবোলোজ 20 ফসফেট আবারও কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, প্রক্রিয়াটি অব্যাহত রাখে। এই হলো এটার প্রক্রিয়া। আমার মনে হয় এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, কঠিন নয়। আর দু একটা বিষয় বলি, যেমন ধরো এটা হতে পারে এই অক্সিজেনের উৎস, এটা প্রশ্ন অনেক সময় এই প্রশ্নটা আসে, তোমরা খেয়াল রাখবে। অক্সিজেনের উৎস কি তোমরা জানো যে এটা কার্বন ডাইঅক্সাইড নয়, এটা হচ্ছে পানি, পানি থেকে এই অক্সিজেন উৎপন্ন হয়। এগুলো 3টা পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে তোমাদের বইয়ে। একটা হলো তোমার দেখো যে একটা দেখানো হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে ওখানে অক্সিডাইজার ব্যবহার করা হয়েছে, যেমন হয়তো অক্সিডাইজার ব্যবহার করা হয়েছে, আর এর সঙ্গে পানি ব্যবহার করা হয়েছে, পানি, এবং এটা বিক্রিয়ার মধ্যে এখানে আলো আর এখানে ক্লোরোফিল, এখানে বিক্রিয়ার মধ্যে দেখা যাবে যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড নাই, তাহলে এখানে H2 এটি হয়েছে প্লাস পানি। যদি এখানে আমরা বেশি নেই, 6 নিতে পারি, এখানে পানি হতে পারে, তাহলে এইখানে H2 এটাকে অক্সিডাইজার বা যেটাকে জারক বলা হয়, জারক, অজৈব জারক বলা হয়। তো এটা কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তন নিয়ে দেখা গেল যদি এটি কার্বন ডাইঅক্সাইড হতো তাহলে এখানে গ্লুকোজ তৈরি হতো। এখানে এই গ্লুকোজ অর্থাৎ যদি বিজারিত হয়ে এটা গ্লুকোজ তৈরি হতো, আর এই যে পানি এখানে তোমার হচ্ছে অক্সিজেনটা আলাদা হয়ে যাচ্ছে, যেখানে এই অক্সিজেনটা আলাদা হয়ে যায় এই অক্সিজেন আলাদা হচ্ছে আসতেছে অবশ্যই পানি থেকে, যে অক্সিজেনটা এখানে আলাদা হয়ে যাচ্ছে, এই যে এটা সরে যাওয়ার কারণে অক্সিজেনটা আলাদা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে তোমার ওই অক্সিজেন উৎপন্ন হয় উপজাত হিসাবে, এটি পানি থেকে আসে, কার্বন ডাইঅক্সাইড থেকে নয়। দ্বিতীয় পর্যায়ে আর একটি পরীক্ষাও ওখানে দেখানো হয়, তোমার বইয়ে লক্ষ্য করবে যে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানির পরিবর্তে H2S ব্যবহার করা হয়েছে। H2S 2 অণু H2S নিয়ে এখানে একই প্রক্রিয়ায় আলো এবং এখানে ক্লোরোফিল ব্যবহার করা হয়েছে, এবং এখানে দেখানো হয়েছে যে তোমার হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে, কিন্তু এখানে যে সালফারটা আলাদা হয়ে যাচ্ছে। তোমরা লক্ষ্য করো যদি এটি পানি হতো, অর্থাৎ এই যৌগটা পানি হতো H2S এর পরিবর্তে, তাহলে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে, তাহলে অবশ্যই এটা অক্সিজেন হতো। এখান থেকেও পরীক্ষা করা যায়। আর একটা আইসোটোপের পরীক্ষা হয়, যেমন এখানে আইসোটোপের পরীক্ষা হলো যে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এখানে 12 অণু 6 অণু নিয়ে করা যায়, এখানে 6 অণু নিয়ে করা যেতে পারে, 12 অণু নিলেও হয়, তাতে আরও প্রক্রিয়াটি সহজে দেখানো যায় যে কোথার থেকে কি আলাদা হয়ে যাচ্ছে, সেটা বোঝানো আর একটু সহজ হয়। এখানে লক্ষ্য করো যদি আমরা এখানে পানির আইসোটোপ এখানে 18 নেই, পানির যে অক্সিজেন, তাহলে এখানে বোঝা যায় যে এই প্রক্রিয়ায় যে গ্লুকোজ হচ্ছে প্লাস যে তোমার অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে, সেই অক্সিজেনটা অবশ্যই এখানে 18 হয় প্লাস পানি, তাহলে এখানেও প্রমাণ হয়। আবার কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনকে 18 দিয়ে মার্ক করেও আমরা একই প্রক্রিয়া দেখাতে পারি, এবং সেক্ষেত্রেও
উৎপন্ন অক্সিজেন কিন্তু আইসোটোপ। যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনকে মার্ক করি 18 দিয়ে, তাহলে যেহেতু পানি থেকে অক্সিজেন উৎপন্ন হয়, ইভলভড হয়, সেজন্য ওটা 18 হবে না, স্বাভাবিক 16 থাকবে। তাহলে এগুলোর থেকে আমরা অক্সিজেনের উৎস সহজে আমরা প্রমাণ করতে পারি। ছেলেরা, আমরা এখন চলে আসবো আরেকটা চ্যাপ্টারে। তোমরা চ্যাপ্টারটি লক্ষ্য করো, ওইটি হচ্ছে এর যেটাকে আমরা বায়োটেকনোলজি বলি। একটু তোমাদেরকে স্মরণ করাই, চ্যাপ্টারটি বেশ জটিল যদিও, এবং তবে এটা আধুনিক, এবং বলা যায় যে এটি যথেষ্ট ডিমান্ড রয়েছে। এখন বোধহয় এটা বার্নিং কোয়েশ্চেন বায়োটেকনোলজি, সর্বত্রই এর ব্যবহার বাড়তেছে ধীরে ধীরে। আমাদের অবশ্যই এর সম্বন্ধে ভালো ধারণা থাকা উচিত। এখানে দুইটা প্রশ্ন খুব বেশি ভালোভাবে রপ্ত করা তোমাদের দরকার হবে। তার মধ্যে একটি হলো টিস্যু কালচার। টিস্যু কালচার প্রক্রিয়াটি তোমরা জানো যে এটি একটা কালচার মিডিয়ামের মাধ্যমে উদ্ভিদের ভাজক টিস্যু, যেটাকে এক্সপ্লান্ট বলা হয়, কিভাবে সেটা কেটে নিয়ে একটি কালচার মাধ্যম তৈরি করে তার মধ্যে এটাকে চারায় পরিণত করা হয়, এর বৃদ্ধি ঘটানো হয়। সেটি নানাভাবে হতে পারে। সেটা কোনো কাক্ষিক বা শীর্ষ ভাজক টিস্যু হতে পারে, কোনো পরাগরেণু হতে পারে। এভাবে যে কিছু অংশ উদ্ভিদ থেকে নিয়ে যে এখান থেকে কালচার করা যায়, কালচার মিডিয়াম তৈরি করে নিতে হয়। তোমরা জানো, হয়তো প্রশ্নটা হবে এভাবে যে এই কতগুলো কনিক্যাল ফ্লাস্কের মধ্যে দেখা যাবে যে মাঝখানে 2-3টা নাই, অথবা ক খ এভাবে ছবি মার্ক করে তোমাকে হয়তো বলা যেতে পারে যে এটার ধারাবাহিক যে প্রক্রিয়া এটি চিত্রের সাহায্যে বর্ণনা করো। সেক্ষেত্রে তোমার বিষয় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে এগুলি পরপর কীভাবে আসছে। তোমরা জানো যে প্রথমে কালচার মিডিয়াম তৈরি করে নিতে হয়। কালচার মিডিয়ামের মধ্যে তোমাদের যে যে জিনিসগুলো রাখতে হয়, ফাইটো হরমোন রাখতে হয়, বিভিন্ন এনজাইম রাখতে হয়, সুক্রোজ রাখতে হয়, এবং বিভিন্ন ধরনের যে আগার রাখা যেতে পারে। আগার এখানে ওটাকে গাঢ় করতে সাহায্য করে। সুক্রোজ এটার বৃদ্ধির জন্য যে আমরা যে এক্সপ্ল্যান্ট ব্যবহার করবো তার বৃদ্ধির জন্য কাজ করে। ফাইটো হরমোন এটি বৃদ্ধিতে সাহায্য করে, সেল ডিভিশনে সাহায্য করে থাকে। এভাবে একটা মাধ্যম তৈরি করে নিয়ে তার ভিতরে নির্দিষ্ট তাপমাত্রা, যেমন এখানে বলা হয়েছে যে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বলা হয়েছে, এবং 14 পাউন্ড চাপের মধ্যে রেখে এখানে এটার প্রক্রিয়াটা চালানো হয়। এবং তার আগে এটিকে মুক্ত করা হয়, জীবাণু মুক্ত করা হয়। এটা মুক্ত করতে হলে অটোক্লেভ যন্ত্রের সাহায্যে এটা করতে হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে এটি এর ভিতরের যে এক্সপ্ল্যান্ট যেটা নেওয়া হয় এবং এয়ার টাইট করে রাখা হয়। তোমাদের ছবি দেখো বইয়ে, এয়ার টাইটটা মানে বাইরের উপরে ছিপি দিয়ে আটকিয়ে রাখা হয়, একদম সম্পূর্ণ এয়ার টাইট। ভেতরের এই এক্সপ্ল্যান্টটা ধীরে ধীরে সেল ডিভিশন শুরু হয়, অর্থাৎ কোষ বিভাজন চলতে থাকে। এবং এখানে আলো একটা মাত্রায় রাখতে হয়, এটা হিউমিডিটি ঠিক রাখতে হয়। আলো 3000 থেকে 5000 তোমার হচ্ছে লাক্স পর্যন্ত রাখা যেতে পারে। এভাবে দেখা যায় একসময় মণ্ড তৈরি হয়। মণ্ডটি ধীরে ধীরে শাখা প্রশাখা পাতা সৃষ্টি করে। প্রথমে মূল হয় না, তখন এগুলিকে আবার বের করে নিতে হয়, নিয়ে আরেকটি মাধ্যমের মধ্যে এটার বৃদ্ধি ঘটানো হয়, এবং পরিশেষে চারা উৎপন্ন হয়। একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে হাজার হাজার চারা উৎপাদন করা সম্ভব, যে চারাগুলি পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে এনে বড় করা যায়। এখানে প্রশ্নটা যেটা হতে পারে সেটা হলো যে প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, এটা একটা। আরেকটা হলো যে উপকারিতা কী কী, আর এর মধ্যে এর ড্রব্যাকসগুলো অর্থাৎ ডিমেরিটসগুলো কী, সেটাও অবশ্যই তোমার জেনে নেওয়া দরকার। এরপরে চলে আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। তো একটা ছবি দেখাই তোমাদের। এটি একটি তোমার প্লাজমিডের ছবি। তোমরা জানো যে ব্যাকটেরিয়া থেকে এই প্লাজমিড সংগ্রহ করা হয়। এভাবে একটা ছবি দেখানো যেতে পারে। এই অংশটা হচ্ছে তোমার সেই যে টার্গেট সেলের যে জিনটা, সেটা এখানে ঢোকানো হয়েছে। এবং এটি পুরো ছবিটা হচ্ছে বেসিক্যালি এটি হলো তোমার প্লাজমিড ডিএনএ। এবং এখন যেটা হলো সেটা হলো টার্গেট সেল থেকে জিন নিয়ে এটা যুক্ত করা হয়েছে লাইগেজ এনজাইমের সাহায্যে, কাটা হয়েছিল তোমার রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। এটি একটি রিকম্বিনেন্ট ডিএনএ হয়েছে। এটার নাম হলো রিকম্বিনেন্ট ডিএনএ।
এই রিকম্বিনেন্ট ডিএনএ এটিকে ব্যবহার করে নানাভাবে নানান জীবের মধ্যে পরিবর্তন ঘটানো যায় এবং এই পরিবর্তনের মাধ্যমে যেমন নতুন ধরনের নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব উৎপাদন করা যায়, যদিও নতুন ভ্যারাইটি হয় না, কিন্তু অর্গানাইজড হয় এবং অধিক উৎপাদনশীল হয় এবং যেটি আমরা খুব থেকে বেশি লাভবান হতে পারি। এরকম অনেক সেক্টর এর ব্যবহার হতে পারে, যেমন শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এর মাধ্যমে নতুন নতুন চিকিৎসার যেমন দ্বার উন্মুক্ত হয়, শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে এবং পরিবেশের ক্ষেত্রে, নানা ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো যেটা এখানে এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হলো ইনসুলিন তৈরি। তোমরা জানো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগ দিয়ে রাখো যে এটার বর্ণনা আসতে পারে। এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা লক্ষ্য করো যে তোমার এই কতগুলো নিউক্লিওটাইড থাকে, দুটো চেইন তোমরা জানো আলাদা আলাদা, এবং 21 এবং 31 এরকম নিউক্লিওটাইডের এ চেইন বি চেইন, যেগুলোর মাঝখানে তোমার ডাইসালফোনাইড যুক্ত হয়ে তোমার এই ধরনের একটা তৈরি হয়, তোমার ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন তোমরা জানো এটি একটি এই অত্যন্ত প্রয়োজনীয় একটা হরমোন। আমরা ইনসুলিন ন্যাচারালি তৈরি হয় আমাদের প্যানক্রিয়াসের মধ্যে বা আমাদের অগ্নাশয়ে। আগেরকার দিনে বা সনাতন পদ্ধতি ছিল যে এটি গরু বা গরুর বাচ্চাকে স্লটার করে তার থেকে প্যানক্রিয়াসের মধ্য থেকে এটা বের করা হতো ইনসুলিন, যেটা ডায়াবেটিক রোগী যাদের এই চিনির মাত্রা নিয়ন্ত্রিত থাকে না, এই ধরনের রোগীর চিকিৎসা করা হতো। তারপরে শূকরের বাচ্চা থেকে, তার প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকেও এটা কালেক্ট করা হতো। হালে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে এক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে চিকিৎসা ক্ষেত্রে। এখন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, ইকোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে ক্লোন করে তার থেকে এরকমভাবে ইনসুলিন পাওয়া যায়, যে ইনসুলিনটি ব্যাপকভাবে এখন ব্যবহার হচ্ছে। অনেক কোম্পানি এগিয়ে এসেছে ওয়ার্ল্ডে এবং তারা এভাবে তৈরি করছে এবং এগুলি বাজারজাত করতেছে। এর মাধ্যমে মানবতা উপকৃত হচ্ছে, সন্দেহ নাই। এবং এই জন্যেই বায়োটেকনোলজির যে সংজ্ঞা সেখানে উল্লেখ করা হয়েছে, তোমরা পড়ে দেখবে, সেখানে বলা হয়েছে যে ইংরেজিতে বলা ইউজিং লিভিং অর্গানিজমস টু প্রডিউস প্রোডাক্টস দ্যাট বেনিফিট দি হিউম্যানিটি, অর্থাৎ মানবতার কল্যাণের জন্য জীবের মানে যে অণুজীবের যে ব্যবহার, সেটি হলো তোমার বায়োটেকনোলজির মূল কথা। তোমরা এগুলো ভালো করে দেখবে, এখানে আরও কিছু কিছু ছোটো ছোটো প্রশ্ন থাকে, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। যেমন জিএমও, তারপরে জিই ট্রানজেনিক জীব, অর্গানিজম, এগুলো কি, কাকে বলা হয়? জিএমও তোমরা জানো যে এটা অত্যন্ত হালের একটা বার্নিং কোয়েশ্চেন, সেটা হলো যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা জেনেটিক্যালি পরিবর্তন করে যে নতুন অর্গানিজম তৈরি করা হয়, যদিও এদের প্রজাতির পরিবর্তন ঘটে না, কিন্তু জীবের আঙ্গিক পরিবর্তন ঘটে, যেটা মানবতার কল্যাণে ব্যবহৃত হয়। জিই এটাও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড, এটি একটা প্রক্রিয়া, ওই একই জিনিসই, এটা ভিন্নভাবে। ট্রানজেনিক অর্গানিজম হচ্ছে যে অর্গানিজম বা যে জীবকে এইভাবে তার জিনিক পরিবর্তন এনে, জিনগত পরিবর্তন এনে মডিফিকেশনের মাধ্যমে নতুনভাবে এটাকে তৈরি করা হয়, যেটি অধিক মাত্রায় যেমন ফলনশীল হয়, অধিক মাত্রায় উপকারী হয়। যেমন আমরা যে মাংসের জন্য, দুধের জন্য এবং পশমের জন্য, আমরা কৃষিক্ষেত্রে অন্য অন্য, যেমন একটা উদাহরণ তোমাদেরকে দেওয়া যায়, তোমরা জানো যে এখানে এই বায়োটেকনোলজির যে ইউজফুলনেস, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইউজফুলনেস এখানে যোগ করা হয়েছে, যে সেটা হলো যে জোনাকি পোকার যে ভেতর পিছনের দিকে যে জলে, যেটা লুসিফারেজ এক ধরনের এনজাইম, যেটার কারণে এই জ্বলতে থাকে রাতের বেলায়, এবং সেই পদার্থটা সংগ্রহ করে তার জিন নিয়ে সেটিকে তোমার এই তামাক গাছের কোষের সঙ্গে এক ধরনের যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে তারই বৃদ্ধি করে এক ধরনের তামাক গাছ উৎপাদন করা হয়েছে, যেটি এখন রাতের বেলা জ্বলতে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে বায়োটেকনোলজির বহুবিধ ব্যবহার রয়েছে। তোমরা জানো যে এই একটা সুপার রাইস তৈরি করা হয়েছে। সুপার রাইস এই বায়োটেকনোলজির একটা ভালো ইউজ বলা যায়। এর মাধ্যমে যে ভিটামিন এ ডির যে অভাবে একসময় আমাদের দেশের
বাচ্চা বয়স্ক লোকরা ওইভাবে রাতকানা রোগে আক্রান্ত হতো, সেটি থেকে বেঁচে গেছে। এই জন্য যে এখন নতুন ধরনের ভ্যারাইটির যে ধান উৎপাদন করা হয় সুপার রাইস, এটা এখানে এই ধরনের এই বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং যার ফলে এটি এই কুসংস্কার থেকে বা এটির যে একটা মারাত্মক পরিণতি তার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আগে একটা নানান চিকিৎসা করতো, ভুল চিকিৎসা ছিল, এখন দেখা গেছে যে এটা আর কিছুই না, ভিটামিন A, D-র অভাবে এরকম হয়ে থাকে। যাই হোক, এই ধরনের অসংখ্য ইউজ বায়োটেকনোলজি রয়েছে, তোমরা এগুলো ভালো করে একটু দেখবে। আর এটি সঠিকভাবে ব্যবহার না করলেও আবার এটার একটা খারাপ দিকও রয়েছে, সেই দিকগুলো তোমরা ভালো করে দেখবে। এর নিয়ন্ত্রিতভাবে কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়গুলো বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে। আর আরেকটা বিষয় বলা হয়েছে এখানে, সেটা হচ্ছে যে তোমার এই স্বাভাবিক প্রক্রিয়ায় যে এই নতুন উদ্ভিদ প্রজননের মাধ্যমে সৃষ্টি করা হয়, তার সঙ্গে বায়োটেকনোলজির ব্যবহারের মাধ্যমে যে জীব তৈরি করা হয়, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কোথায় আর কোনটি বেশি সুবিধাজনক, কেন, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে বই দেখে নেবে। প্রশ্ন অনেক সময় ছোটোখাটো প্রশ্ন এসে যেতে পারে এরকম। এরপরে আমি তোমাদের আরেকটু বিষয়ে উল্লেখ করব, প্রজনন চ্যাপ্টারটা একটু দেখো। এখানে আরও কিছু যে একটা প্রশ্ন এখানে সংযোগ ঘটানো যেতে পারে, যেমন তোমরা অযৌন প্রজননে দেখো অনেক কিছু উদ্ভিদ ওখানে দেওয়া আছে, যেমন ধরো মূলের মাধ্যমে, তারপরে সোরাসের স্পোরের মাধ্যমে, তারপরে মূলের পাতার সোরাস থেকে উৎপাদন হওয়া নতুন উদ্ভিদ, এবং অঙ্গজ প্রজনন। কখনো কখনো দেখো গাছের টিস্যু পরিবর্তনের মাধ্যমে, যেমন চুপড়ি আলু, এবং মডিফাইড কাণ্ড বা রূপান্তরিত কাণ্ড, মূল, পাতা ইত্যাদি। যেমন পাতার ক্ষেত্রে আমরা জানি যে এই পাথরকুচি পাতা, এখানে পাতা থেকে উদ্ভিদ, যদিও পাতা থেকে সরাসরি হয় না, এখানে পাতার কিনারে সোরাস থাকে, সোরাসের মধ্যে স্পোর, এই স্পোরগুলোই অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদে জন্ম দেয়। তো এগুলো সবই কিন্তু অযৌন প্রক্রিয়া হয়, অযৌন প্রক্রিয়া। অযৌন প্রজননের মধ্যে আবার আরেকটা প্রক্রিয়াকে বলা হয় অঙ্গজ প্রজনন। আর অযৌন প্রজনন প্রধানত হয় স্পোরের মাধ্যমে। তোমরা জানো যে অযৌন প্রজনন প্রক্রিয়ায় কোনো সঙ্গী প্রয়োজন হয় না জীবের, সরাসরি সেই জীবটির কোনো স্পোরের মাধ্যমে বা কোনো দেহের অংশের মাধ্যমে নতুন বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের বা জীবের সৃষ্টি হয়ে থাকে। আর যৌন প্রজননে এটা একটা পরোক্ষ প্রক্রিয়া, এর জন্য আরেকটি সঙ্গীর প্রয়োজন হয় এবং একটি স্ত্রী একটি পুরুষ হিসেবে কাজ করে, তাদের গ্যামেট উৎপাদনের মধ্য দিয়ে নিষেক প্রক্রিয়ায় নতুন জীবের সৃষ্টি হয়ে থাকে। প্রশ্ন হতে পারে এখানে যৌন অযৌন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কী, মিল অমিলগুলো কী কী আছে, এগুলো ভালো করে দেখে নেবে। এছাড়া আরেকটা বিষয় একটু উল্লেখ করা দরকার আছে, সেটা হলো যে এই আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। তোমরা দেখবে একটা প্রক্রিয়া দেওয়া আছে, এটি এক ধরনের এই প্রজনন প্রক্রিয়া, তবে এটা নতুনত্ব হলেই যে এখানে লক্ষ্য করে একটা প্রক্রিয়া দেখানো হয়েছে যে সেখানে একটা সপুষ্পক উদ্ভিদের একটি ফুল নিয়ে তার মধ্যে থেকে তোমার এই পুরুষ ফুলগুলোকে অংশটাকে সরিয়ে ফেলে তার একটা পলিথিনের মোড়কে আটকিয়ে অন্য একটি একই প্রজাতির আরেকটি অন্য ভ্যারাইটির বা একই ধরনেরই হতে পারে অন্য একটি উদ্ভিদের ফুলের পুংকেশর থেকে পরাগায়ন এনে পরাগায়ন ঘটিয়ে নতুন উদ্ভিদের জন্ম দেওয়া যায়। এটা অনেকটা নতুনত্ব আসে এবং বেশি উৎপাদনক্ষম হয় এবং অনেক রোগ ব্যাধি সহ্য করার ক্ষমতা রাখে। এভাবে যে নতুন প্রক্রিয়ায় যে উদ্ভিদ তৈরি করা, এটিকে বলা হয় কৃত্রিম প্রজনন প্রক্রিয়া। এটি এখন বেশ প্রণিধানযোগ্য, বেশ উপকারীও বটে আমাদের জন্য। সনাতন পদ্ধতির যে প্রক্রিয়া তার থেকে অনেক বেশি উপকারী মনে হয়। আমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখব। আমি ফিরে যাই প্রথম দিকে যে কিছু কিছু চ্যাপ্টারের হয়তো অতটা ভালো করে উল্লেখ করি নাই, একটু তোমাদের জ্ঞাতার্থে আরেকবার স্মরণ করিয়ে দিই। যেমন ধরো তোমরা মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারে এতে খুব কম প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, এটা প্রশ্ন কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকে হতে পারে। কাজেই কথা বলা যাবে না যে এই চ্যাপ্টারে আসবে না, স্যার বললেন বা সাজেশন দেওয়া হয়েছে যে এই চ্যাপ্টারগুলো থেকে আসবে না, আসতে পারে। কারণ যে কোনো চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসতে পারে। তোমরা জানো যে এখন তোমাদের আনসার করতে হয় 5টা প্রশ্ন, 8টা প্রশ্ন থাকবে। যদিও আমাদের চ্যাপ্টার 12টা, তারপরও আমরা প্রত্যেক চ্যাপ্টারই একটু ভালো করে দেখব। বিশেষ করে প্রথম দিকে চ্যাপ্টারগুলো মাঝে মাঝে দু একটা হয়তো লেস ইম্পর্টেন্ট মনে করলেও আমার মনে হয় একেবারে বাদ দিয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া ঠিক নয়।
যেমন এই মাইক্রো অর্গানিজমের কথা বলছিলাম, আমি ম্যালেরিয়াল প্যারাসাইটের উপরে তোমাদের কিছুটা কথা বলেছি, যে এখানে ওই মানুষের যে লিভার আক্রান্ত হয়, তারপরে যে এই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়, যখন আরবিসি আক্রান্ত হয়, চক্র দুটি আলাদাভাবে শিখবে। এছাড়া মশকির দেহে বা অ্যানোফিলিস মশকির দেহে যে স্পোরোগনি হয়, এই যে ক্রপের বাইরে যেখান থেকে স্পোরোজয়েড উৎপন্ন হয়, যেটি দংশনের মধ্য দিয়ে মশকির দেহ থেকে আবার মানুষের দেহে আসে, রক্তের মাধ্যমে এক পর্যায়ে আবার লিভারে যায়, লিভারকে আক্রান্ত করে, সাইজোগনি শুরু হয়। তো এটা যেমন আমি তোমাদের বললাম যে স্পোরোগনি এবং সাইজোগনির মধ্যে পার্থক্য, যৌন অযৌন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, চক্রগুলো আলাদা আলাদাভাবে, পোষক কী, কত প্রকারের পোষক, কোনটি মুখ্য কোনটি গৌণ, কেন মুখ্য ইত্যাদি ইত্যাদি অনেক প্রকারের প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। এছাড়া প্রজাতির বৈজ্ঞানিক নাম 4টে প্রজাতি রয়েছে অ্যানোফিলিসের, অ্যানোফিলিস বলছি, তোমার এই প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, ওভালি এবং ম্যালেরি, এই 4টাই এর বৈজ্ঞানিক নামগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে এবং এর শ্রেণীবিন্যাস প্রজাতি পর্যন্ত দেখবে। এছাড়া তোমার এই প্রথম দিকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছিল, তোমরা ভাইরাস ব্যাকটেরিয়ায় এখানে ভাইরাসের যে প্রকারভেদ, ওখানে কয়েকটা পয়েন্ট তোমরা একটু বিশেষভাবে লক্ষ্য করবে। যেমন একটা জায়গায় ইমার্জিং ভাইরাস বলা হয়েছে, তোমরা লক্ষ্য করবে ইমার্জিং ভাইরাস কি, ফ্লাভি ভাইরাস কি। তোমরা জানো ইমার্জিং ভাইরাস বলতে বোঝানো হয় যে কিছু ভাইরাস আছে যেগুলো, যেমন বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, তোমরা জানো যেগুলো শূকরকে এবং পাখিকে আক্রমণ করে, যদিও রোগ সীমাবদ্ধ থাকার কথা ছিল ওখানে পাখি বা শূকরের মধ্যে, কিন্তু তা না হয়ে দেখা যায় এখান থেকে মানুষকে আক্রমণ করে ফেলে পরে দ্বিতীয় পর্যায়ে, সেই জন্য এদেরকে ইমার্জিং ভাইরাস বলা হয়। ফ্লাভি ভাইরাস কয়েক প্রকারের ভাইরাস রয়েছে, যেমন ডেঙ্গু ভাইরাসের কথা বলি, জিকা ভাইরাস, এগুলোকে ফ্লাভি ভাইরাস বলা হয়। ফ্লাভিডি গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এগুলি বিশেষ করে ডেঙ্গু ভাইরাসের কথা তোমরা জানো যে এটির ব্যাপকতা রয়েছে এবং এটার কি কি লক্ষণ সেটা ভালো করে শিখে নেবে। যে এটা বিশেষ করে প্লাটিলেটস এটা আক্রান্ত হয়, সংখ্যা কমে যায় দারুণভাবে, এবং এর কমে যাওয়ার কারণে রক্তক্ষরণ হতে থাকে এবং এটা মৃত্যু পর্যায়ে যেতে পারে, এবং এটা থেকে সতর্ক থাকা উচিত। কী কী ধরনের প্রিকশন নেওয়া উচিত, সেবা প্রিভেনশন, প্রিকশন, এগুলো ভালো করে একটু দেখে নেবে। আর এছাড়া তোমার হলো 2 ধরনের ভাইরাসের কথা উল্লেখ করা হয়েছে, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস সাধারণত তোমরা জানো যে এগুলি প্রাণী ভাইরাসকে ডিএনএ ভাইরাস বলা হয়, এবং আরএনএ ভাইরাস হলো উদ্ভিদ ভাইরাস। তবে ব্যতিক্রম রয়েছে এখানে, তো একটা ব্যতিক্রম তোমরা লক্ষ্য রাখবে। একটা ব্যতিক্রম হলোই যে ডিএনএ একসূত্রিক হতে পারে, যেমন আমরা ওখানে লক্ষ্য করেছি আমরা যে এই যেমন ধরো কোলিফাজ একটা আছে, যে এই ফুলকপি তার যে ভাইরাস, সেটা আবার কিন্তু তোমার এই একসূত্রিক ডিএনএ। আবার অন্যদিকে রিও ভাইরাস আছে, রিও ভাইরাস দেখা যায় যে এটা আরএনএ হলো দ্বিসূত্রিক হয়। এরকম কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমগুলো ভালো করে শিখে নেবে। আমরা জানি এইচআইভি, তোমরা জানো যে এইচআইভি এটাও কিন্তু এমার্জিং এই ইয়ের মধ্যে পড়ে যায়। এর কারণ হলো এই এইচআইভি কিন্তু তোমরা জানো যে এটার আরএনএ থাকে, ডিএনএ না। এই আরএনএ থাকার কারণে এটাকে আরএনএ ভাইরাস বলা হয়, যদিও আমরা অ্যানিম্যালের ক্ষেত্রে বলছিলাম যে ডিএনএ ভাইরাস হয়। ব্যতিক্রম এখানে এরকম ধরনের বেশ কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, তোমরা এগুলো ভালো করে খেয়াল করবে। আর অর্থনৈতিক গুরুত্বের মধ্যে লাইটিক ফেসটা ভালো করে দেখবে। লাইটিক ফেস মানে কিন্তু এটা গলন পর্যায়ে আর কি, এটা লাইট মানে আলো নয়, বানানটা ভালো করে দেখে নেবে। এখানে LYTIC, লাইটিক ফেস, PHASE, মানে ফেস মানে দশা। তো এখানে কিভাবে একটা ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে একটি T2 ব্যাকটেরিওফাজ, তার প্রথমে ল্যান্ডিং করে কিভাবে, তার ডিএনএটাকে ভিতরে প্রবেশ করিয়ে দেয়, এবং তারপরে কিভাবে এই প্রোমোটার জিন কিভাবে আরএনএ পলিমারেজকে ব্যবহার করে কিভাবে প্রোটিন তৈরি করে সেই প্রক্রিয়াটা, আর ডিএনএ কিভাবে সংখ্যা বৃদ্ধি করে, এবং এগুলো অ্যাসেম্বলড হয়ে কিভাবে নতুন ভাইরাস হয়, এটা চমৎকারভাবে, এবং পরিণামে ব্যাকটেরিয়া অর্থাৎ পোষক জীবের যে ডিএনএ সেটা নষ্ট হয়ে যায়। এই প্রক্রিয়াটা একটু ভালো করে দেখবে। অন্যদিকে অর্থনৈতিক গুরুত্বর মধ্যে রোগ সৃষ্টি করা, এটি যেমন প্রাণীর রোগ সৃষ্টি, উদ্ভিদের রোগ সৃষ্টি, মানুষের রোগ সৃষ্টি, রোগগুলোর নাম কি এবং ভাইরাসের নাম কি, এগুলো একটু ভালো করে দেখবে। এরপরে আসো তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার বিশেষ কতগুলো উল্লেখ্য বিষয় রয়েছে। যেমন একটা হলো ডিপিটি, তোমরা জানো যে এটা অনেক মানুষের রোগ সৃষ্টি হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে। ডিপথেরিয়া, পিতে হলো পার্টুসিস, হুপিং কফ, আর তারপর টিটেনাস, এই ধরনের 3টি
প্রধান। তাছাড়া নিউমোনিয়ার কথা আমরা জানি, আমাশয় রোগের, ডিসেন্ট্রি, এগুলোর ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম কলেরা। বিশেষ করে তোমরা উল্লেখ করবে কলেরার একটা রোগের কথা ব্যাখ্যা করা হয়েছে তোমাদের ব্যাকটেরিয়ার অংশের মধ্যে। এবং এই কলেরার যে সিমটমগুলো বা লক্ষণগুলো কি কি, এখানে যেমন ধরো পায়ে প্রথম মলটা, রোগীর মল প্রথমে শক্ত থাকলেও ধীরে ধীরে নরম হয় এবং ভাতের মাড়ের মতো হয়ে যায়, জলের মতো থাকে এবং দুর্বল হয়ে যায়, গায়ে পায়ে ব্যথা হয়, কি হয়। এবং এটা কিন্তু জলের সাহায্যে উল্লেখ করতে হবে, এটি ওয়াটার বোর্ন ডিজিজ। তো সুতরাং এখানে বন্ধ করতে হলে পানি ভালো ফুটানো পানি খেতে হবে। কীভাবে এটার ই করার প্রিভেনশন কী পদ্ধতি সেটা ভালো করে একটু জেনে নেবে, লক্ষণগুলো ভালো করে শিখে নেবে। আর ভাইরাসের ক্ষেত্রে আরও দু একটা, যেমন তোমরা জানো যে এটা এই ইয়ের মধ্যে পেপের রোগ সৃষ্টি করে, সেই পেপেইন কমে যায়, পরিমাণে কমে যায়। কিভাবে, কোন ভাইরাসের আক্রমণের কারণে সেটা তোমরা একটু দেখে নেবে। অনেক সময় প্রশ্ন আসতে পারে, বিশেষ করে লক্ষণগুলো সম্পর্কে প্রশ্ন আকারে আসে, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে থাকতে পারে। এছাড়া তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের একটু উল্লেখ করতে চাই, তোমাদের হাতে সময় আছে। এমসিকিউ এর জন্য কিন্তু আবারও উল্লেখ করি যে টেক্সট বইটা তোমরা ভালো করে পড়বে এবং এই জন্য উল্লেখযোগ্য রাইটারের বইগুলো, বিশেষ করে আবুল হাসান এবং গাজী আজমল স্যারের বই তোমরা সঙ্গে রাখবে। এবং এখানে 12টা চ্যাপ্টারই, ফার্স্ট পেপারের কথা বলছি, 12টা চ্যাপ্টারের একেবারে A to Z তোমরা একটা রিভিশন দিয়ে যাবে, কোনো সাইড বাদ দেবে না, শুধু গাইড অথবা সাজেশন নির্ভর থাকবে না। এতে সমস্যা হবে যে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এড়িয়ে যাবে তুমি যদি তুমি গাইড নির্ভর হয়ে যাও। আরেকটা জিনিস হলো যে গাইডে বা সাজেশন অনেক ভুল থাকে, যেটা আমি একটু আগে বলছিলাম। তোমরা এই ভুলের খেসারত কেন তোমরা দেবে, সেই জন্য টেক্সট বইটা ভালো করে পড়বে, অনুমোদিত বই। নিশ্চয়ই সেখানে কোনো তথ্য ভুল থাকার কথা নয়, যে ভুল থাকলে তুমি দায়ী হবে না। সুতরাং নিঃসংকোচে তুমি সেখান থেকে তথ্য নিয়ে উত্তর হিসাবে লিখতে পারবে। এগুলো হলো তোমাদের জন্য বিশেষ সাজেশন। আমি টাইম ডিভিশনের কথা তোমাদের একটু উল্লেখ করি। প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভালো করে খেয়াল করবে, প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে লেখা শুরু করবে না, প্রশ্নটা আদ্যপান্ত ভালো করে পড়বে এবং কমন কোয়েশ্চেনগুলো আগে বেছে নেবে, যে কোন প্রশ্নগুলো তুমি উত্তর করবে। আর সেই ইজি কোয়েশ্চেনগুলোর থেকে সবচেয়ে ইজি যেটা, অর্থাৎ ইজিয়েস্ট অফ দি ইজিয়েস্ট কোয়েশ্চেন, সেটা সিলেক্ট করবে প্রথম উত্তর শুরু করার ক্ষেত্রে। আমার মনে হয় এখান থেকে শুরু করো, তোমার চাপ কমে যাবে। প্রথম প্রশ্নটা যদি ভালো উত্তর করতে পারো, তাহলে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আরও সহজ হবে, আরও সুন্দর হবে, সাবলীল হবে এবং অর্থবহ হবে। এভাবে তুমি উত্তরগুলো করো। আর একটু সময় রেখে দেবে হাতে, প্রত্যেক প্রশ্নের সঙ্গে অন্তত 5 মিনিট সময় তোমরা হাতে রাখবে, না হলে অন্তত 2-1 মিনিট কমপক্ষে রাখবে, যাতে করে সবগুলো উত্তর লেখার পরে যাতে হাতে কিছু সময় থাকে, অন্তত রিভিশন দেওয়ার সুযোগ তোমার থাকে। আর রিভিশন দেওয়ার সুযোগ পেলে তোমার জন্য লাভ হবে যে অনেক প্রশ্নের উত্তর আছে যেটা তুমি তাড়াতাড়ি লিখতে যে অনেক কিছু এড়িয়ে গিয়েছো, হয়তো ভুলভ্রান্তি হয়েছে, ছবির মধ্যে কোনো লেবেলিংটা ভালো হয়নি, অথবা ছবিটা সুন্দর হয়নি, কোনো জায়গায় সাইন্টিফিক হয়নি, এটা বাদ গিয়ে সেটা বাদ দিতে পারে, বাদ যেতে পারে। সেই দিকটা তুমি আবার একটু দেখে নিলে ওই ভুলটা সংশোধন করতে পারবে। আরেকটা বিষয় হলো তোমাদের বিশেষভাবে লক্ষ্য করতে বলবো আমি, যে ওই যেটা আমি প্রথম বলেছিলাম যে কোনো প্রশ্ন ছেড়ে যাবে না। তোমার 5টা প্রশ্নই তুমি লিখবে, কোনো প্রশ্ন বাদ দেবে না। কারণ মনে করো একটা প্রশ্ন তুমি কোনোভাবেই কমন ফেলতে পারছো না, অর্থাৎ তোমার জানা নেই ভালো করে, সেখানেই 2-একটা জায়গায় হয়তো তোমার কিছু দুর্বলতা রয়ে গেছে। এরকম ক্ষেত্রেও আমি তোমাকে বলবো দুর্বল হবে না, হোপলেস হয়ে যাবে না। চেষ্টা করো অন্তত কিছু তথ্য ওই অংশের তুমি দেওয়ার চেষ্টা করো, তাতে তোমার লাভ হবে যে এই কিছু নাম্বার আসবে। আর এক্সামিনার তো ওইটাই দেখেন যে তুমি বিষয় সম্পর্কে অন্তত কিছুটা তো জানো, কিছুটা জানা মানেই আমরা আংশিক নাম্বার সহজে দিতে পারবো তোমাকে। তো কাজেই আমি তোমাদের আশ্বস্ত করতে চাই যে খুব আনন্দের সঙ্গে পরীক্ষা দাও এবং ভয় পাবে না। বায়োলজি ইন্টারেস্টিং সাবজেক্ট এবং টিচাররা তোমার পক্ষে আছেন, তারা চেষ্টা করবেন কিভাবে তোমাদের কোন ফাঁক ফোকর দিয়ে 1-2টা মার্কস দিয়ে তোমাকে আগিয়ে দেওয়া যায় এবং তোমাকে ওই কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটা তোমার লক্ষ্য সেটা হলো GPA 5, সেই জায়গাটা টেনে আমরা নিয়ে যেতে চেষ্টা করি। আমি মনে করি যে প্রত্যেক টিচারই তোমার বন্ধু এবং তোমার ওয়েল উইশার্স, তারা চেষ্টা করবেন তোমার নাম্বার দেওয়ার জন্য। তোমাকে এটা অর্জন করে নিতে হবে। বারবার বলছি যে কোনো প্রশ্নটাকে হেলাফেলা করে ছেড়ে দেবে না, একটু গুরুত্ব দাও, আবার দেখো, চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, মানে মনে করার চেষ্টা করো, কিছুটা হলো লেখো, অন্তত একটা ছবি দিয়ে আসো। যদি তুমি বর্ণনা ভুলে যাও, মনে না আসে, অন্তত একটা ছবি দিলে যদি রেলিভেন্ট হয়, অর্থাৎ যদি প্রাসঙ্গিক হয়, আমরা তোমাকে ওখান থেকে নাম্বার দেবো।